খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের নূরময় পৌত পবিত্র কদম মোবারকে কদম বসিয়ে আরজ করে আজকে বক্তব্য শুরু করছি। উপস্থিত আজকের এই মহতি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টি ধুনট উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠন ধুনট উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত জাকের পার্টির নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ আশেকান মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালে এবং এই মাইকের আওয়াজ যতদূর যায় সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত আগত নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুসল্লিবৃন্দ, আজকের বক্তব্যের প্রথমে আমি গতকাল যে শিশুটি মাগুরার আসিয়া, মাত্র 8 বছর বয়সে এক শিশু নির্মম নির্যাতনের শিকার হলো এবং তারপরে আজকে বগুড়াতে আরও 2টি সংঘবদ্ধ কুচক্রী মহল কুলাঙ্গার কর্তৃক যে সকল কর্মকাণ্ড হচ্ছে, আমরা সকল এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ আজকের এই মাহফিল থেকে আমরা করতে চাই। এবং একই সাথে যে শিশুটি মারা গেল, ইন্তেকাল করলো, সেই শিশুর রুহের মাগফিরাত কামনা করে আজকে আমরা ইফতার পরবর্তী আমরা দোয়া মাহফিল করব। আপনারা জানেন গতকালকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কর্মসূচি গ্রহণ করেছিলেন। যেই কর্মসূচি ছিল এই আসিয়া মৃত্যুবরণ করার পরে জাকের পার্টি থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান অত্যন্ত ব্যথিত এবং নির্বাক বাকরুদ্ধ হয়ে তিনি আমাদেরকে একটি কর্মসূচি দিয়েছিলেন, সেটা হচ্ছে সারা বাংলাদেশে এই শিশুটির জন্য দোয়া মাহফিল করা এবং একই সাথে জাকের পার্টির প্রত্যেকটি অফিসে জাকের পার্টির পতাকা অর্ধনমিত ছিল। আজকে আমার পূর্ববর্তী যে বক্তারা যে বক্তব্য দিয়ে গেলেন সেই বক্তব্যের পুনরাবৃত্তি আমি করবো না, তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। আজকে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সার্বিক যে নিরাপত্তাহীনতা, সার্বিক হানাহানি, মারামারি, কাটাকাটি, এই বিষয়গুলোর উপর আমাদেরকে এখন মাথায় আমাদের আনতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ সহ নীতি নৈতিকতা আমাদেরকে শিক্ষা দিতে হবে, করতে হবে এবং আমাদেরকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এবং সকল মানুষের জীবনে তা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা বিগত 53 বছর স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশে আমরা কোনো সঠিক নেতৃত্ব আমরা পাই নাই। যদি আমরা সঠিক নেতৃত্ব পেতাম তাহলে আজকে আমাদের নীতি নৈতিকতা, আজকে আমাদের মানবিক মূল্যবোধ আমাদের ভুলণ্ঠিত হতো না। আমরা স্বাধীনতার প্রকৃত মুক্তি পেতাম, স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতাম, স্বাধীনতার প্রকৃত অর্থনৈতিক মুক্তি আমরা পেতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যদি কোনো শিক্ষক যদি ভালো না হয় তার ছাত্র কোনোদিন ভালো হতে পারে না। আজকে আমরা সেই অবস্থা থেকে আমাদের দীর্ঘদিনের এই 53 বছরের নেতৃত্ব, কোনোদিনও পূর্ণাঙ্গ নেতৃত্ব আমরা পাই নাই বিধায় আজকে আমরা নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে গেছি, ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি, সীমাহীন ভোগ বিলাসে আমরা মত্ত হয়ে আজকে আমরা দিনে দিনে আমরা দুর্নীতির দিকে ধাবিত হয়ে আমরা আমাদের নৈতিক অবক্ষয়ের দিকে আমরা নিয়ে সক্ষম হয়েছি। অথচ এই বাংলাদেশ কিন্তু আমরা আশা করি নাই। আজকে মা বোনদের নিরাপত্তাহীনতা, এটা শুধু মা বোনদের কিন্তু নিরাপত্তাহীনতা না, এটা সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কিন্তু নিরাপত্তা। আজকে আমার বাসায় আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার মা আছে। আজকে আমি আমার নিজের জীবন থেকে আমি যদি পবিত্রতম নেতার অধীনে থাকি, পবিত্র না হতে পারি, তাহলে আমি আমার জাতিকে, আমি আমার সংসারকে, আমি আমার গোত্রকে আমি সুসংগঠিত করতে পারবো না, সঠিক শিক্ষা দিতে পারবো না।
আজকে শিক্ষার অভাবে আজকে আমরা দিন দিন আমরা 53 বছরের ইতিহাসে আমরা কিন্তু আবার সেই জায়গায় ফিরে গেলাম। কিছুক্ষণ আগে আমার একজন সহকর্মী শেরপুর উপজেলার সম্মানিত সভাপতি মিঠু ভাই তার আবেগে অনেক কথা বলে ফেললেন। ভাই জবান বন্ধ রাখেন, জবানটা বন্ধ রাখেন। আপনারা কথা বলেন না, কথা বলতে দেন। তিনি যে কথাটা বললেন তিনি তেনার আক্ষেপ থেকে বললেন যে আজকে আমরা এই যে 53 বছর পরে আমরা যে স্বাধীনতার মুক্তি যে পেলাম না, সেই মুক্তি থেকে আমরা কিন্তু আরেকটি স্বাধীনতার মুক্তি আনার জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমরা আবারও সেই জুলাই মাসে আমরা গণ অভ্যুত্থান করলাম, গণ আন্দোলন করলাম, আমরা জীবন দিলাম। কিন্তু এই 5ই আগস্ট পরবর্তীতে আমাদের একটি চাওয়া পাওয়া ছিল। সেই চাওয়া পাওয়া ছিল পবিত্র হওয়ার মাধ্যমে, পবিত্র নেতার মাধ্যমে সংস্কার করে জাতীয় জীবনে নিরাপত্তা নিশ্চিত করে বাক স্বাধীনতার উপরে ভিত্তি করে আমাদের একটি কঠোর গণতন্ত্র এবং সেই গণতান্ত্রিক অধিকার আমাদের রক্ষা করার জন্য একজন পবিত্রতম নেতা আমাদের দরকার ছিল। কিন্তু আমরা সেই পবিত্রতম নেতার কথা কিন্তু আবার ভুলে গেলাম। আবারও ক্ষমতার মসনদের জন্য, আবারও ক্ষমতা মসনদে যাওয়ার জন্য আমরা আজকের সামাজিক যে অবস্থার ভিতরে আমরা পড়ে গেছি, নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছি, সেই সকল বিষয় আমরা ভুলে গিয়ে আমরা আবারও ক্ষমতার দিকে ধাবিত হয়ে গেছি। আবারও ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা আমরা করা শুরু করেছি। এই কি আমাদের 5ই আগস্টের পরবর্তী চিন্তা চেতনা ছিল? তা কিন্তু ছিল না। আমাদের চিন্তা চেতনা ছিল পবিত্রতম নেতার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে মানুষের সম্প্রীতি প্রেম ভালোবাসার মাধ্যমে এই বাংলাদেশকে পুনর্জীবিত করে পুনর্জাগরিত করে গণতন্ত্র, অর্থনীতি, বাক স্বাধীনতা সহ সকল সংস্কার করে এই বাংলাদেশকে সোনার বাংলা করার কথা ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত সেই অবস্থা দেখতে পারি নাই। সেই অবস্থানের ভিতরে আমরা যেতে পারি নাই তার একটি মাত্র কারণ, এই দীর্ঘ 53 বছরে যারাই বাংলাদেশের সত্যতা বলেছে তাদেরকেই দুর্বল মনে করা হয়েছে। বিনয়কে তারা দুর্বলতা মনে করেছে। এই বিনয়কে তারা দুর্বলতা মনের কারণে আমাদের মতো দলগুলোকে তারা কথা বলতে দেয় নাই। কিন্তু আজকে 35 বছর পর যিনি এই বাংলাদেশে দীর্ঘ 53 বছর পরবর্তী 35 বছর জাকের পার্টির প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এই বাংলাদেশের রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষমতাশালী মানুষ থেকেও যিনি ক্ষমতার মসনদের বাইরে ছিল তিনি হচ্ছে হিজবুল্লাহ ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ। সালে জাকের পার্টি 300 আসনে নির্বাচন করেছিল। তৎকালীন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, তখন মানুষ ছিল 8 কোটি। সেই 8 কোটির মধ্যে 4 কোটি জাকের পার্টি, জাকের সমাজের অন্তর্ভুক্ত ছিল। আমরা ইচ্ছা করলে ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না করে সেই দিন পিছনের দরজা দিয়ে জাকের পার্টি ক্ষমতায় যেতে পারত। কারণ ওই সময় বাংলাদেশের এমন কোন রাজনৈতিক নেতা নয় যা বিশ্ব আলী খাদা ফরিদপুরের কদম মোবারকে যায় নাই। আমরা সেদিনই এই বাংলার জমিনে ইতিহাস রচনা করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। কারণ আমরা চেয়েছি মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, প্রীতি সম্প্রীতি, সকল কিছুর সহাবস্থান এবং ভাইয়ে ভাইয়ে আমাদের মধ্যে সম্প্রীতির মাধ্যমে প্রেম এবং ভালোবাসা জাগরণের মাধ্যমে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি সেদিন ষড়যন্ত্রের সাথে হাত মিলান নাই। তাই আজকে এই 35 বছর যাবৎ তিনি সকল রাজনৈতিক দলকে একই টেবিলে বসার জন্য তিনি আহ্বান করেছিলেন। সরোয়ার্দী উদ্যানে এই কয়েকদিন পূর্বেও তিনি আহ্বান করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনারা সকলেই একই টেবিলে বসেন। আজকে এই কথা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। 5ই আগস্টের পরে ওই তৎকালীন রাজনৈতিক দল চিন্তা করে বুঝতে পেরেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা সঠিক ছিল। আজকে আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন
এই ইঙ্গিত দীর্ঘ ৩৫ বছর যাবৎ জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে দিয়ে এসেছেন। তিনি দীর্ঘ ৩৫ বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে মোর্চা করেন নাই, তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে জোট করেন নাই, তিনি ৩৬ দলও ছিলেন না, তিনি ১৪ দলও ছিলেন না, তিনি কোনো জোটও ছিলেন না, তিনি কোনো মহাজোটও ছিলেন না। কারণ তিনি জানতেন এই বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতি করছেন, তৎকালীন যারা রাজনীতি করেছেন, তারা কেউ সৎ এবং যোগ্য ছিল না। যদি সৎ এবং যোগ্য থাকতো তাহলে আজকে এই বাংলাদেশের পরিস্থিতি এটা হতো না। একটি কথা মনে রাখবেন, বিনয়কে কিন্তু দুর্বলতা ভাবার কোনো কারণ নাই। ৯১ সাল পরবর্তী জাকের পার্টি আস্তে 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 ধীরে ধীরে ৪ কোটি ৫ কোটি মানুষের মধ্যে থেকে ২১ লক্ষ নেতা কর্মীকে বেছে নিয়েছে, সৎ এবং যোগ্য, যাদের দিলে বিশ্ব ফরিদপুরের আদর্শ আল্লাহ আল্লাহ জিকির তার দিলে পয়দা করার মাধ্যমে, তার দিলকে নরম করার মাধ্যমে, সত্য প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই ২১ লক্ষ নেতা কর্মীদের সৃষ্টি করেছে আগামী বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা করার জন্য। ভাইরা আমার, আগামী বাংলাদেশে কোনো দুর্নীতি চলতে পারবে না, আগামী বাংলাদেশে কোনো অনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, আগামী বাংলাদেশে জাকের পার্টি ছাড়া কোনো ঐক্য করতে দেওয়া হবে না। যদি করতে চান আপনারা করতে পারবেন না। ভাইরা আমার, আজকে এই মাহফিল আমাদের এইসব কথা বলার কথা ছিল না। আজকে আমাদের তাফসীরে কোরআনের মাহফিল হওয়া উচিত ছিল। আজকে হাদিসের বয়ান করার কথা ছিল, ওলি আল্লাহদের সম্পর্কে ভালো কথাগুলো বলার কথা ছিল। কিন্তু দীর্ঘ ৫৩ বছরে এসে আপনারা বিনয়কে দুর্বলতা মনে করে আপনারা যারাই বাংলাদেশে ইসলাম আনলেন, যারাই বাংলাদেশের জাতিসত্তাকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিয়ে গেলেন, তাদেরকে আদব শিক্ষা দিয়ে গেলেন, এই মানুষদের প্রতি, এই ওলি আল্লাহদের মাজারে আপনারা হামলা করার ধৃষ্টতা দেখাইয়াছেন। আপনারা মাজারে হামলা করার দৃশ্যটা দেখিয়েছেন এই ৫৩ বছরে, যা বাংলাদেশের ইতিহাসে আগে কেউ দেখাতে সক্ষম হয় নাই। এই বাংলাদেশে আপনারা হেলিকপ্টারে করে এসে তফসিলুল মাহফিল, কোরআনের মাহফিল করে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করে, আপনারা ইহুদি নাসারাদের পকেটের থেকে টাকা নিয়ে ওলি আল্লাহদের নামে গীবত রচনা করে আপনারা ওলি আল্লাহদের মাজারে হামলা করার দুঃসাহস দেখিয়েছেন। আমরা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের ২১ লক্ষ নেতা কর্মী, যে দেশ থেকে আপনাদেরকে ইশারা দেওয়া হয়, যে দেশগুলো থেকে আপনাদের টাকা দেওয়া হয়, আমি আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, জাকের পার্টি বাংলাদেশের জমিনে যতদিন আছে এই নীল নকশা আপনাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এতদিন আমরা তসবি জপেছি, আমরা বিনয় দেখিয়েছি। জাকের পার্টি বর্তমানে একটি মহিরু সংগঠনে পরিণত হয়েছে, যাহার তল আপনারা খুঁজে পাবেন না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অধীনে আমরা বিনয় দেখিয়েছি, আমরা তসবি গুনিয়েছি। ভুলে যাবেন না ১৪০০ বছর পূর্বের খুন ঢালা ইসলামের ধারক এবং বাহক জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদ। আপনাদের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য জাকের পার্টির ২১ লক্ষ নেতা কর্মী হোসাইনি তলোয়ার নিয়ে এই বাংলাদেশে রেডি আছে ইনশাআল্লাহ। অতএব আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হলে জাকের পার্টি এই বাংলাদেশের ১৮ কোটি শান্তিকামী মুক্তিকামী মানবতাকে নিয়ে বাংলাদেশের দুর্গ করে তোলে এই বিশ্বের বুকে সত্য ইসলামের ঝান্ডা অচিরে উড়াবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের সময় আসন্ন, ইফতারের সময় আসন্ন। আমাদের পর্যাপ্ত এখানে ইফতারের অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা কেউ হইচই করবেন না। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমরা চেষ্টা করব ইফতার এখানে দেওয়ার জন্য।
পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে আজকে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ওলি আল্লাহদের সম্পর্কে গীবত গাওয়ার দরকার নাই, মসজিদে হামলা করা, মাজারে হামলা করার দরকার নাই। আপনাদের কাজ হলো আজকে থেকে আল্লাহর ভয় দিলে পয়দা করা, নিজেকে সৎ করা, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা, নিজের খায়েশের বিরুদ্ধে জিহাদ করা। তাহলেই আজকে বাংলাদেশে এই যে অনৈতিক ধর্ষণ, খুন, গুম, হত্যা, রাহাজানি, এইটা পরিহার করা আমাদের সম্ভব। আর আমি একটা কথা বলি, আজকে মুসলমান হয়ে মুসলমানদের মাথায় বাড়ি দেওয়া এটা কোনো ইসলামের আদর্শ নয়। কোনো মুসলমান হয়ে কোনো মুসলমানের জমি দখল করা এটা কোনো মুসলমানের নৈতিক দায়িত্ব নয়। মুসলমানের চরিত্রে কালিমা লেপন করা কিংবা মুসলমান হিসাবে আরেকজনের ঘরে আগুন দেওয়া, হামলা করা এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কারণ মুসলমান নাম হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরন্নের অন্ন, ইসলাম বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম চিকিৎসাহীনের চিকিৎসা, হালাল তেজা রুটিতে হালাল রুজি তেজারত, হালাল ব্যবসা বাণিজ্য যাহা কিছু এই বিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু কল্যাণকর তাহা সকল কিছু ইসলাম। শুধু নামাজ রোজা হজ জাকাত করলেই হবে না, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, নিজের আত্মাকে পবিত্র করতে হবে। যদি পবিত্র করতে পারি, এই বাংলাদেশ আগামী দিনে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সোনার বাংলায় রূপান্তরিত হবে। তবে তার জন্য যোগ্য নেতৃত্ব দরকার, এবং সেই যোগ্য নেতৃত্ব হতে হবে পবিত্র, সেই যোগ্য নেতৃত্ব হতে হবে বাংলাদেশের জনতার বন্ধু, গরিবের বন্ধু, মানবতার বন্ধু। সেই বন্ধু যদি খুঁজতে হয়, এই দীর্ঘ ৩৫ বছর যাবৎ যিনি আমাদেরকে সংযম শিক্ষা দিলেন, যিনি আমাদেরকে প্রেম শিক্ষা দিলেন, যিনি আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন, সেই ভালোবাসার মূর্ত প্রতীক জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা হাসখাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। তাই ভাইরা আমার, পবিত্রতম নেতা চিনুন, তার অধীনে ঐক্যবদ্ধ হন। তাহলে এই বাংলাদেশে আমরা আবার সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো, স্বাধীনতার সত্যিকারের সুফল আমরা আনতে পারবো। আর তা জাকের পার্টির আরেকজন মহামানব আছেন, যিনি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি প্রায় দীর্ঘ 12 বছর যাবৎ জাকের পার্টির অর্থনৈতিক মুক্তির জন্য তিনি কাজ করে যাচ্ছেন, ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি। তিনি বাংলাদেশ শুধু নয়, বিশ্বের সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ। তিনি 23 বছর 10 মাস বয়সে ইউসিএল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন অর্থনীতির উপরে এসে, এবং বাংলাদেশ থেকে তিনি ইচ্ছা করলে পিএইচডি করে চলে যেতে পারতেন। কিন্তু বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসে নাই বিধায় তিনি আমাদের মুখের দিকে তাকিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনার জন্য তিনি আমাদেরকে দিয়ে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ বছর যাবৎ তিনি আমাদেরকে দিয়ে যে কর্মকাণ্ডগুলো করে দিয়ে যাচ্ছেন, সেই কর্মকাণ্ডগুলো আগামী অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। যেহেতু ইফতারের সময় আসন্ন, আরেকদিন আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং রাজনৈতিকভাবে হানাহানি মারামারি কাটাকাটি থেকে আপনারা দূরে থাকবেন। কারণ আমরা মুসলমান ভাই ভাই, অন্য ধর্মের লোকদেরও আমাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রতি প্রেম নিবেদন করতে হবে। তাদের যে উপাসনালয়গুলো আছে সেখানে আমাদের হামলা করলে হবে না, কারণ মুসলমান হিসেবে আমরা এই কাজ করতে পারি না। মুসলমান হিসেবে এই কাজ আমাদের জন্য নয়। আমরা আমাদের ভালো কাজ দিয়ে মানুষের মনকে জয় করে আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করব। এবং সাথে আমার ঘরের মা বোনের ইজ্জত এবং মা বোনকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটি মানুষ আমাদের নিজেদের। সবসময় নিজের ঘরের দিকে, ছেলে মেয়ের দিকে নজর রাখবো, যাতে করে তারা কোনো ভুল পথে যেতে না পারে, কিংবা কেউ আমার ঘরে এসে ভুল কর্মকাণ্ড না করতে পারে। সেই কর্মকাণ্ডগুলো আমাদেরকে করতে হবে। তো আজকে আর বক্তব্য দিতে করলাম না, নামাজের সময় আসন্ন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।